এবার এই মেমোরান্ডামে দেখতে পাচ্ছি যে সরকার কমিশনকে বলছে যে ডিএ বিষয়ে আপনারা সুপারিশ করুন এবং বেতন কমিশন করার ক্ষেত্রে সেন্ট্রালের বেতন কমিশনকে ফলো করুন। বেতন কমিশন করার ক্ষেত্রে সেন্ট্রালের ডিএ হারকে ফলো করুন এবং পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে তাদের সঙ্গে সাযুজ্য রেখে ডিএটা সুপারিশ করুন। এই যে বিষয়গুলো এবার রয়েছে এগুলো কি আপনি পজিটিভ হিসাবে দেখছেন? বকেয়া ডিএ নিয়ে অনেক কথাই হলো। এখন আমরা আপনার সঙ্গে, যেহেতু আপনি এগুলো নিয়েই কারবার করেন, মুখ্যমন্ত্রী ঘোষিত সপ্তম বেতন কমিশন নিয়ে একটু কথা বলতে চাইছি। তো ইতিমধ্যেই আমরা দেখছি রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন কমিশন গঠন করার জন্য একটা মেমোরান্ডাম প্রকাশ করা হয়েছে, সেখানে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ফলে এই মেমোরান্ডামকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, প্রথমে যেটা বলি যে ক্ষমতায় আসার জন্য বিজেপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, বিভিন্ন সভাতেই বলেছেন যে আমরা ৪৫ দিনের মধ্যে ডিএ এবং ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন লাগু করব। হিন্দিতে বলেছিল লাগু করব। বেতন কমিশন গঠন আর লাগুর মধ্যে পার্থক্য আছে। তখন আমি এই ব্যাপারটা বিস্তারিতভাবে বলেছিলাম। যখনই এই বার্তাগুলো চলছে তখনও ক্ষমতায়ও আসেনি। আমি বলেছিলাম যে লাগু কিছুতেই হয় না, কারণ কতগুলো ক্রাইটেরিয়া আছে। আগে চেয়ারম্যান করতে হবে, মেম্বার করতে হবে, তারপরে মানে ওই টার্মস অফ কন্ডিশন কি কি সেগুলো রাখতে হবে, তারপরে বিভিন্ন কর্মচারী সংগঠন বা ইন্ডিভিজুয়াল যারা চাকরি করে তাদেরকে মেমোরেন্ডাম দেওয়ার জন্য একটা সময় দেবে। মেমোরেন্ডাম পরিপ্রেক্ষিতে শুনানি হবে, শুনানির পরে এইবার কমিশন কতটা এইচআরে দেবে, মানে বাড়ি ভাড়া ভাতা দেবে, কতটা দিয়ে দেবে, কতটা ওই এই পরিবহন ভাতা দেবে, বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে কতটা থাকবে, এই সব বার্তাগুলো সরকারের কাছে পেশ করবে। সরকার সেটা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেবে, তারপরে রোপা বেরোবে। সেটা তো এক কথায় যে ৬ মাস ৮ মাসের আগে হয় না, হতে পারবে না। ঠিক সেটাই হয়েছে। ডিএটা দেওয়া যায়, বকেয়া ডিএ ৪৫ দিনের মধ্যে, সেটাও দিয়ে। এইটাতে কিন্তু আমাদের অনেক কটূক্ত সিদ্ধ হয়েছে। তখন এই বিজেপির যে সাধারণ যারা মেম্বার বলুন বা সমর্থন করে, বলছে বড়বাবু আপনি বেশি জানেন, ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন কেন দেওয়া যাবে না, হ্যাঁ এইসব। ঠিক আছে দেখবো খানে, কিন্তু সেটা তো হয় নাই। এখন প্রথমে একজন চেয়ারম্যান করেছিলেন, আবার নবীন প্রকাশ মাননীয়কে করেছেন, দুজন ৩জন বোধহয় আপনার মেম্বার আছে। দেখুন, প্রত্যেকবার কিন্তু একটা কর্মচারী সংগঠনের থেকে কিন্তু একজনকে রাখা হয়। তারা তো অনেক বিষয়ে জানে, কিন্তু সেটা রাখেনি বর্তমান সরকার। ৬ মাস সময় দিয়েছে, ৬ মাসের মধ্যে কিন্তু খুব দ্রুত যদি করে হয়ে যায়, কারণ পঞ্চম বেতন কমিশন কিন্তু ৬ মাসের মধ্যে রিপোর্টটা দিয়েছিল। না, আমি যেটা বলতে চাইছি, আপনি এই নোটিশটা নিশ্চয়ই পড়েছেন। তো এর আগেও যেগুলো ধরুন ষষ্ঠ বেতন কমিশনের সময় যেটা নোটিশ বেরিয়েছিল সেটাও আপনি পড়েছেন। এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? একদমই সেম, একদম ডিটো ডিটো। এই বার্তাগুলো প্রত্যেকবারই থাকে। সরকারের একটা অর্থনৈতিক অবস্থা বিবেচনার কথাও কিন্তু বেতন কমিশনকে বলে দেয়। হ্যাঁ, এই একদম সেম জিনিস। এটা ব্যাপারটা হচ্ছে এখন নির্ভর করে যারা পে কমিশনের চেয়ারম্যান হয়েছে বা মেম্বার আছে তারা কতটা দ্রুত করবে, এবং সেই দ্রুততার জন্য কিন্তু সরকারেরকে নির্দেশ দিতে হবে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বেতন কমিশনটা করুন। এখন ঘটনাটা হলো, দেখুন বেতন কমিশনটা কিভাবে হয়। বেতন কমিশনটা যেহেতু আমাদের সপ্তম বেতন কমিশন, আর বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের অষ্টম বেতন কমিশন। এখন বেতন কমিশনটা হয় সম্পূর্ণভাবে এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। দেখুন, অর্থাৎ ১/১/২০২৬ থেকে বেতন বৃদ্ধি হবে। চলে গেছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরও চলে গেছে, আমাদেরও চলে গেছে। এখন ১/১/২৬-এ যার যতটা বেসিক ছিল, ধরুন ১,০০০ টাকা বেসিক, এই ১,০০০ টাকা বেসিকের উপর আপনার ওই যে ৬০%,
10 বছরে 20 কিস্তি 60%, সেটা অ্যাড হবে। অ্যাড হওয়ার পর কতটা বেতন বৃদ্ধি হবে সেটা নির্ভর করছে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। গতবার 14% বেতন বৃদ্ধি করেছিল। এই যে বেসিক এবং ডিএ যোগ করার পর 14% করেছিল। সেটাতে দেখা গেছিল 2.57 গুণিতক, মানে ওই ফর্মুলাটাতে যে কোনো যার আমি এই জায়গায় আসি একটু পরে। আরো কয়েকটা প্রশ্ন আমি করে নিই। এবার এই মেমোরান্ডামে দেখতে পাচ্ছি যে সরকার কমিশনকে বলছে যে ডিএ বিষয়ে আপনারা সুপারিশ করুন এবং বেতন কমিশন করার ক্ষেত্রে সেন্ট্রালের বেতন কমিশনকে ফলো করুন। বেতন কমিশন করার ক্ষেত্রে সেন্ট্রালের ডিএ হারকে ফলো করুন এবং পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে তাদের সঙ্গে সাযুজ্য রেখে ডিএটা সুপারিশ করুন। এই যে বিষয়গুলো এবার রয়েছে, এগুলো কি আপনি পজিটিভ হিসাবে দেখছেন? এগুলো এইভাবে থাকে না ঠিকই। এবার এটা বলেছে, কিন্তু একটা কথা কি, এর আগে বেতন কমিশন তো, পঞ্চম বেতন কমিশন তো বামফ্রন্ট সরকার করেছিল, সেখানে কিন্তু বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, অতএব এটা সম্পূর্ণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দেওয়া হয় বলেই কিন্তু কেন্দ্রীয় বেতন যতটা বাড়ে রাজ্যের বেতনও ততটা বাড়ে। আমরা ষষ্ঠ বেতন কমিশন দেখলাম, সেখানে সরকারের অনিচ্ছা তো ছিলই, সঙ্গে সঙ্গে বেতন কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও ডিএটা বেতন কমিশন থেকে তুলেই দিলেন। তার সাপেক্ষে আজকে এই বেতন কমিশনের পক্ষে সরকার যে প্রস্তাবগুলি দিয়েছে, এটা কি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখছেন না? সেটা তো থাকার কথাই। আমি যেটা বললাম আর কি, যে বেতন বৃদ্ধিটা হয় সম্পূর্ণভাবে আপনার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা থাকে। এই যে যেমন বলছি যে আমাদের যে 100 পয়েন্ট ধরে 1982-কে 100 পয়েন্ট ধরে 536% অনুযায়ী আমাদের কিন্তু ডিএটা দেওয়া হয়েছিল। ওই 536-কে করেই কিন্তু গত যে আমাদের যে ষষ্ঠ বেতন কমিশনের যে বেতনটা কিন্তু বৃদ্ধি হয়েছে হয়নি। তবে হ্যাঁ, বলার প্রয়োজন এক্ষেত্রে আছে অবশ্য, কারণ বিগত একটা পে কমিশন যেখানে অভিরূপ সরকার চেয়ারম্যান ছিল, তিনি ডিএটাকে উল্লেখই করেন, অর্থাৎ সরকারি কর্মচারীদের যে ডিএটা, কেন ডিএটা তো বেতনের একটা অংশ। আমাদের যে বেতন হয়, বেতনটা প্রত্যেক বছর যদি জিনিসপত্রের দাম বাড়ে প্রত্যেক মাসে আমাদের বেতনটা ক্ষয় হয়। হওয়ার কারণেই কিন্তু এই মহার্ঘ ভাতা। যে জিনিসপত্র আমাদের বেঁচে থাকতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং সঞ্চয়, এগুলো কিন্তু দরকার। এগুলো প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট প্রত্যেক মাসে, যে চালের দাম কত, ডালের দাম কত, নুনের দাম কত, মানে কাপড় চোপড়, এই যে জিনিসপত্র, একটা বাড়ি ভাড়া করতে গেলে তার ভাড়া কত, এগুলো নির্ধারণ করে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে পাঠায়। তারা প্রত্যেক বছরই কিন্তু এই যে ক্যালকুলেশন করে দেখে এত শতাংশ বেতন, এই জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে বা হ্রাস হয়েছে। তার উপর দেখবেন, তার জন্যই কোনো সময় ডিএ 5% হয়, কোনো সময় ডিএ 2% হয়। এগুলো হিসাবের বিষয়, আইনের বিষয়। তা সত্ত্বেও তো আমরা দেখলাম যে কিভাবে ডিএ বঞ্চনা করা হলো। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে যে পদক্ষেপ নিল রাজ্য সরকার, সেই পদক্ষেপের কি দেখুন, এটা আমি যেটা বলছি, এটা নিয়েছে, এটা যদি ইমপ্লিমেন্ট হয় নিশ্চয়ই স্বাগত অবশ্যই জানাবো। এটা স্বাভাবিক ব্যাপার। আমরা কর্মচারী, আমরা সরকারি কর্মচারী, আমাদের যদি বেতন বৃদ্ধি এবং ভাতা যেগুলো আছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপনার আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে, ওদের এখানে প্রবেশ করতে গেলে মানে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে প্রবেশ করতে গেলে একটা টাকা দিয়ে রেজিস্ট্রি করতে হয়। তারপরে যখন তারা মানে সেখানে আনলিমিটেড ক্যাশলেস, যতই খরচা হোক না কেন ক্যাশলেস। আমাদের এখানে 2 লাখ পর্যন্ত আছে। বিগত সরকার মানে 1 লাখ করেছিল, এটাকে এখন বিগত মানে 2 লাখ করেছে। এই 2 লাখের পরে যেটা খরচা হবে সেটা আমাদেরকে বহন করতে হবে, পরে পাবো। কিন্তু যারা রিটায়ার করেছে তাদের কাছে তো টাকা বার করাও তো অসুবিধা। আমরা বারবার সরকারকে বলছি, অন্তত যারা অবসর নিয়েছে তাদের সম্পূর্ণ ক্যাশলেস করে দেওয়া হোক। এবার আমাদের যে মেমোরেন্ডাম দেবো,
সেখানে এই বার্তাটা রাখবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বেতন কমিশন 28 সালের জানুয়ারিতে লাগু করে দেব, কিন্তু বেতন কমিশন গঠনের যে নোটিশ সেখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে 6 মাস সময় দেয়া হলো, প্রয়োজনে ইন্টারিম সুপারিশ করবেন, কাজ কমপ্লিট করার জন্য আরো সময় নিতে পারেন। তাহলে দুটো কথা তো দুরকম হয়ে যাচ্ছে নয় কি? দেখুন, এটা সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। এর আগে মাননীয় অভিরূপ সরকারকে ঠিক 6 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ঘোষণা করে কিন্তু বেতন কমিশন গঠন হয়েছিল। এবার সেটা দেখলাম আপনার 3 বছর পরে, 5, 6, 3 মানে 6বার ডেটটা এক্সটেন্ড হয়েছে। তারপরে মানে আপনার 15 সালের নভেম্বর মাসে বেতন কমিশন বসেছে, আর আমরা সেটা 20 সালে আমরা বেতন কমিশনের এফেক্ট পেয়েছি। তাহলে দেখুন কত বছর, মানে 6 মাস 6 মাস 6 মাস 6 মাস করে যখনই শেষ হয় একটা অর্ডার বেরিয়ে যায়, যখনই শেষ হয় একটা বেরিয়ে। এখন বর্তমান সরকার আগেই বলেছে যে 6 মাসের মধ্যে দিতে হবে, কিন্তু আগে থেকেই বলে রাখলো যে যদি না হয় তাহলে আবার একটা মানে অর্ডার বার করে সেটাকে এক্সটেন্ড করা হবে। সেটা 6 মাসের জায়গায় 1 বছর হোক, এর বেশি কিন্তু লাগার কথা না। এর বেশি লাগলেই কিন্তু এর মধ্যে ডাল মে কুছ কালা হয় কিন্তু আমরা বুঝতে পারবো। আপনি যা বুঝতে পারছেন বা আপনার মতে কবে চালু হতে পারে দেখুন, আপনার হিসাব অনুযায়ী? না, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেদিন বেতন কমিশন লাগু করবে তারপরেই কিন্তু চালু হবে, এটা আমরা জানি। সেন্ট্রাল গভর্নমেন্টের নয়া বেতন লাগু না হওয়া আগে কিন্তু বেতন কমিশন হবে না, এটা আমরা জানি। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফর্মুলাতে আপনার বেতন বৃদ্ধিটা করবে, রাজ্যকে তো সে ব্যাপারে করতে হবে। অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 18 মাস সময় দিয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্টে 1.5 বছর সময় দিয়েছিল, 12 আর 6 18 মাস। 18 মাস হতে বোধহয় ওটাও কিন্তু আপনার অক্টোবর মানে 1 বছর হয়ে গেছে, 7-8 মাস বাকি আছে এখনো পর্যন্ত। তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট বের করলে পরে রাজ্য সরকার বের করতে কোনো অসুবিধা নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে তাকিয়ে আছে শুধু আমাদের রাজ্য না, প্রতিটি রাজ্য সরকার। অর্থাৎ আপনি বলতে চাইছেন অষ্টম বেতন কমিশন সেন্ট্রালে চালু হবে, তারপরে রাজ্যে আমাদের সপ্তম হবে। একদম এই আর কি। বলছি সেন্ট্রালে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, সপ্তম বেতন কমিশন চালু হলে সেন্ট্রাল দিয়ে ঘোষণা করবে, রাজ্য কি সেক্ষেত্রে বসে থাকবে? দেখুন, আমাদের তো অক্টোবরে ডিএটা দেখুন, অক্টোবরে আমরা পাবো 20% ডিএ, 18 আর 20 38 হবে, এখনো 22% ডিএটা কিন্তু বাকি আছে। যদি ধরুন এর আগে তো বলেছে 1 জানুয়ারি 2027 থেকে বেতন কমিশন লাগু হবে, এটা সবাই জানে। সেটা যদি করতে হয় ডিসেম্বর পর্যন্ত তো আমরা 22%, 20% আর 18 38 পাচ্ছি, কিন্তু এই 22% না দিয়ে তো বেতন কমিশন হবে না। তাই আমরা জানি যে 1 জানুয়ারি 2027 কোনো মতেই বেতন কমিশন হবে না। কারণ 1 মাস হোক 2 মাস হোক ওই 22% ডিএটা দিতেই হবে, কিন্তু ডিসেম্বর পর্যন্ত তো আমরা থাকছি 38-এ, আর 22% কখন দেবে? তাহলে আরো 6 মাস পিছিয়ে যাবে। হ্যাঁ, 3 মাস পিছিয়ে গেলে একদম মানে যেদিন আপনার 1 মাসের মতো এফেক্ট দেবে, লাভ তো সেই জায়গাটায়। আমি বলেছি যে 4% দিয়ে যদি প্রত্যেক মাসে মানে এপ্রিল থেকে আমাদের লাগু হতো, তাহলে 4 7 8 7 মাস 28 পেতাম, রাজ্য সরকার দেবে 20, তারপরে 2 মাস 20, পরে 20 2 মাস আরো 40 হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা তো এই এফেক্টটা আমাদের তো খরচাটা আমাদের কিছুটা সুরাহা হতো। না সে ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা জানি, কিন্তু যেহেতু নতুন গভর্নমেন্ট এসছে, এককালীন যে 20% দিয়ে দিলেন, এটার জন্য বাহবা দেবেন না? কেন বাহবা দিতে যাব? আমাদের আমাদের প্রাপ্য সেটা সরকার নির্দিষ্ট দিনে দিচ্ছে না। কন্টিনিউ প্রসেস হলে তো তার তো উচিত ছিল 4%, বিগত সরকার ঘোষণা করেছে, ঠিক আছে, আমরা আরো 6%, কারণ এখানে তো একটা আপনার লড়াই ছিল তৃণমূলের সঙ্গে বিজেপির, তখন তারা 4% ঘোষণা করেছে, ঠিক আছে আমি আরো 4%,
আর 6%, মানে 10% ডিএ এপ্রিল থেকে লাগু হবে, সেভাবে দিত। 6 মাস দেওয়ার পর আবার সরকার বাড়াতো, যাতে 60% ডিএটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। সেটা তো করবে, কারণ কেন, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএটা কবে শেষ হয়েছে আপনি দেখুন, একদম নির্দিষ্ট দিনে, অর্থাৎ 1/1/26 থেকে বেতন কমিশন হবে 31/12/25। 31/12/25 পুরো 60% ডিএ হয়ে গেছে। এটা আমরা না, ডিএ পাওয়াটা আমাদের অধিকার, এটা আমরা জানি, কিন্তু অধিকার হলেই তো আর সরকার দেয় না। আপনারা ষষ্ঠ বেতন কমিশনের ডিএ, এই পঞ্চম বেতন কমিশনের ডিএ আইনি লড়াইয়ে মারফতে নিলেন। ষষ্ঠটাও আপনারা কেস করার জন্য তৈরি হচ্ছিলেন, সেই মতো পরিস্থিতিতে সরকার পরিবর্তন হলো এবং 20% ডিএ ঘোষণা হলো। এটা কি একটা সদার্থক পদক্ষেপ নয় সরকারের? শুনুন, আপনি হয়তো সরকারের দিকটা দেখেই আমাকে বারবার প্রশ্নগুলো করছেন, করুন, তাতে আপত্তি কিছু নেই। আমি যেটা বলছি যে আমাদের তো এটা আইন, সরকারি, আমরা যখন নিয়োগপত্র পাই, ধরুন একটা রাজ্য সরকারি কর্মচারী একটা এমপ্লয়মেন্ট গেজেটে এলডি নেবে, ইউডি নেবে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তার জন্য বেতন ভাতা কত হবে, কিভাবে মানে আপনার ওই ভাতাগুলো দেওয়া হবে, সেগুলো বলা থাকে। আমি তখন সেইটা ইচ্ছা প্রকাশ করে আমি নিয়োগপত্র যখন পাই, তাহলে সরকার তার যে নির্দিষ্ট নিয়মটা তো মানবে তো। তাহলে বেতন যতটা হয় তার জন্য কমিশন যেটা সিদ্ধান্ত নেয় সেটাই আমরা মেনে নিই, কারণ কমিশন করেছে তো। এখানে তো মানে দেশের সর্বোচ্চ আদালতের যে মানে জাজ, তারাই থাকে সাধারণত, তাদের নির্দেশটা আমাদের মেনে নিতে হবে। যে বেতনটা করলো সেই বেতনটা আমাদের দিল, ডিএটা যেভাবে হবে সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, এবং আইনটা যে আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন এবার দেখুন, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাড়ি ভাড়া ভাতা, হাউস রেন্ট অ্যালাউন্স, সেখানে 3টে স্ল্যাব আছে। একটা হচ্ছে এ সিটি, একটা হচ্ছে বি সিটি, আর একটা হচ্ছে সি মানে রুরাল, একটা হচ্ছে মানে সিটি মানে মেন সিটিতে, আর একটা হচ্ছে মফস্বল, আর একটা হচ্ছে রুরাল। রুরালের আপনার যে বাড়ি ভাড়া ভাতা ছিল সেটা হচ্ছে 8%, তারপরে মফস্বলে 8 দুগুণে 16%, 3 8 24%, যখন সপ্তম বেতন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট হয়। ওদের আবার একটা আছে যে যখনই সেটা 50% ডিএটা ক্রস করে, তখন সেটা আরো 1% করে বেড়ে যায়। 8-এর পরে 9, এখন 9 পাচ্ছে, আর মানে 9 দুগুণে 18-র পরে 19 পাচ্ছে, আর 3 নং 27 পাচ্ছে। মানে যেহেতু 50%-এর উপরে ডিএ হয়ে গেছে, আবার 100 হয়ে গেলে সেটা 10, মানে 10%, 20%, 30%। কিন্তু আমাদের কি করেছে, আমাদের 15% মহার্ঘ ভাতা ছিল, মাফ করবেন, বাড়ি ভাড়া ভাতা ছিল, সেটা 12% করে দিয়েছে। তাহলে কমিয়ে দিচ্ছে। আমি এইখান থেকেই বলছি, সরকারের পক্ষ নিয়ে আপনার সঙ্গে ঝগড়া করার কোনো ইন্টেনশন আমার নেই, যেহেতু বিগত দুটো সরকারের আমলে অনেক বঞ্চনা দেখেছি, সেই সাপেক্ষে বলছি, এই সরকারের কি কোনো পজিটিভ মানসিকতা আপনি দেখতে পাচ্ছেন? কিচ্ছু, একদমই না। যদি বলেন কেন, এখানে আমি এর আগের ভিডিওতেও বলেছি, বিভিন্ন ভিডিওতেও বলেছি, যে সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল, সরকারি কর্মচারীদের 45 দিনের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেবে, 45 দিনের মধ্যে বেতন কমিশন। আমরা পেয়েছি? পাইনি। এখনো বকেয়া ডিএ মানে মামলার পরিপ্রেক্ষিতে সেটাও কিন্তু এক শ্রেণীর কর্মচারী 1 পয়সাও পায়নি। বেতন কমিশন, মুখ্যমন্ত্রী বলেছে যে 1 জানুয়ারি 2027 লাগু হবে। প্রথমে তো বলেছিল যে 45 দিনের লাগু হবে, কিন্তু আবার তার কথাতেই জানা যাচ্ছে যে সেটা পরের যে বাজেট, সেই বাজেট পর্যন্ত ওয়েট করতে হবে। তাহলে তাহলে আমরা কি বকেয়া ডিএ, যেটা ষষ্ঠ বেতন কমিশনের ডিএ, যেখানে আমরা 18, আর সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্যান্য স্টেট গভর্নমেন্ট বারবার বলছি তারা 60 পাচ্ছে, সেখানে তিনি ডিএটা কি করলেন, 7 মাস পিছিয়ে তিনি এনে অক্টোবর মাসে দিলেন। তাহলে আমরা কি পেয়েছি? আমি বারবার বলছি কিচ্ছু পাইনি আমরা। এই যে 20% দিল, আমাদের তো হক পাওনার টাকা, সেটা যে ক্ষমতায় আসার পর এপ্রিল মাস থেকে তো দেওয়ার কথা ছিল, দিল না কেন? এখানে কিন্তু এটা স্বাভাবিকভাবে খুব প্রশ্ন উঠবে যে বিগত 10 বছরে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট মাত্র 18% দিয়েছে,
আর এই গভর্নমেন্ট এসেই 20% দিয়ে 38 করলো। তাহলে সেই দোষটা কি আমরা এই নতুন সরকারের উপর ফেলতে পারি? দেখুন, মমতা ব্যানার্জি এই ষষ্ঠ বেতন কমিশনে যেভাবে ডিএটা দিয়েছে সেটা আমরা অনেকটাই বঞ্চিত হয়েছি, এটা তো আমরা অস্বীকার করছি না। নির্দিষ্ট নিয়ম মতো সে ডিএ দেয়নি। তিনি কি করেছেন যে প্রথমে 2, তারপরে 2, তারপরে 1, এইভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা হয়েছে। মমতা ব্যানার্জির উদ্দেশ্য ছিল সে এআইসিপিআই মানবে না, তার নিজের ইচ্ছায় ডিএটা দেবে। তাই তিনি ডিএটা শুরু করেছিল 3% দিয়ে, 3%, 3%র পরে 4, 4, 4, 3, 3, 6, 3, 4, 12, 12, 6, 18 মুখস্থ। হ্যাঁ, এইটা দিয়েছে আপনার 20 থেকে স্টার্ট করেছে। 21, 22, 23, 24, 25, 26, এই 26-এ চলে গেল, মানে 6 মাসে 18% দিয়েছে। হ্যাঁ, 6 বছরে, 6 বছরে 18% দিয়েছে। কিন্তু সরকার তো, নয়া সরকার আসার সময় তাদের তো একটা ম্যানিফেস্টো থাকে, সংকল্পপত্র যেটা বলে, সেটা যখন আমাদেরকে তুলে ধরে তাতে কি হয়, কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, অন্যান্য সমাজ তারা ভাবে তো তাহলে এই সরকারকে আনলে তাহলে আমরা তো 6 মাসের মধ্যে সব পেয়ে যাচ্ছি, স্বাভাবিক। তাহলে 45 দিনের মধ্যে আমাদের বেতন কমিশন হয়ে যাচ্ছে, 45 দিনের মধ্যে যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএটা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা তো তঞ্চকতা। আমরা দেখুন, সব সময় যে সব জিনিস সব যেটা বলেছে সব পাবো তা না, কিন্তু আমরা বারবার বলছি, এখনো বলছি যে পয়লা এপ্রিল 2026 থেকে যে ডিএটা ঘোষণা করা হয়েছিল বিধানসভায়, সেই ডিএটা কোথায় গেল, সেইটা কেন দেওয়া হলো না? কারণ সরকার কন্টিনিউ প্রসেস, সরকার ওই 4% দিত, বলতো 4% ডিএ, আর বাকি 20% বা সেখান থেকে যদি বলতো যে 4% বাদ দিয়ে আরো 15% বা 16% অক্টোবর মাস থেকে আমরা ডিএটা দেব, তাহলে তো একটা এই যে সরকার যে একটা কন্টিনিউয়াস প্রসেস সেটাকে মান্যতা দিল, সেটা তো হতো। একটা ডিএ ঘোষণা করেছে, বাজেট বইতে এখনো জল করছে, অর্ডারটা বার করেনি, সরকার পরিবর্তন হয়েছে, উচিত ছিল, দেয়নি। 20 মানে আবার যত কাছাকাছি বেতন কমিশনের যত কাছাকাছি যাওয়া যায় ডিএটা কম দিতে হয়। যদি 1 জানুয়ারি, এটা হয়তো তারা মনে করেছে যে 1 জানুয়ারি নয়া বেতন শুরু হবে, তাহলে 20, 20, 20 3বার দিলে পরেই হয়ে গেল। এইটা একটা ই করেছে, 22টা তার 1 মাস দিয়ে দিত, 1 মাস দিত, হয়ে যেত। ওখানে তো 60 আনতেই হবে, হয়ে যেত। সেই দিকেই তো ই করেছিল। মার্চ মাসে, জানুয়ারি বলেছে তো, যদি মার্চ মাসের থেকে, মানে ধরুন মার্চ মাস থেকে যদি আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যদি বেতন কমিশন হয়ে যায়, তাহলে মার্চ মাসে দিয়ে দিতে পারে, তাহলে আমাদেরও বেতন কমিশন হয়ে যেতে পারে। তখন দেখা গেল ফেব্রুয়ারি মাসে 22% ডিক্লেয়ার করে দিল, আমাদেরও হয়ে গেল। তখন ওটাকে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বেতনটা হয় সেটা আমাদের হয়ে একদম কপি কপি। এটা তো আমরা তো দেখুন, আমরা মেমোরেন্ডাম দিই বটে, আমরা শুনানিতে যাই বটে, কিন্তু আমাদের কাজের কাজ কিচ্ছু হয় না, বরং আমাদের আরো খাটনি হয়। অনেক কিছু জোগাড় করে বড় মেমোরেন্ডাম করে দিয়ে ও তো পড়েই না, পড়ার সময়ও পাবে না, পড়ার সময়ও পাবে না। ওই ওই একটু মুখ দিয়ে শোনে আর ওগুলো থেকেই যায়। এই একটা ইতিহাস থাকলো, এগুলো থাকে তো না, পরে যদি পুড়িয়ে ফেলে থাকবে না, এই আর কি মূল কথা। অনেক ধন্যবাদ, অনেক কথা বললেন।